আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা এই মুহূর্তে যারা আমাকে দেখছেন বা পরবর্তীতে দেখবেন এবং শুনবেন, তাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা এতক্ষণে নিশ্চয়ই সকলে একটু চিন্তায় পড়ে গেছেন যে আমার হেডলাইন দেখে, যে সেনাপ্রধানের পদত্যাগ। সেনাপ্রধান জীবন হারাতে পারেন, হয়তো উনি মৃত্যু হতে পারে, ওনাকে হত্যাও করা হতে পারে। সেনাবাহিনীর ভেতরে অলরেডি ২-৩ গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ বলছে যে সেনাপ্রধান ইন্ডিয়ার রয়ের এজেন্ট, সুতরাং তার পদত্যাগ করা উচিত। আরেক গ্রুপ বলছে যে না, উনি আমাদেরকে তো, আমরা তো সেনাপ্রধানের পক্ষেই ছিলাম, কিন্তু উনি আমাদেরকে সেভ করতে পারেননি, এই না সেই না, এগুলা নিয়ে বিশাল একটা গন্ডগোল। কিন্তু আপনারা একটা জিনিস দেখেন যে ৫ই আগস্ট মানে ৪-৫ই আগস্ট যখন সেনাপ্রধান এবং টোটাল সেনাবাহিনী এই জুলাই আগস্টের সন্ত্রাসী আন্দোলনকারীদের পক্ষে ছিল, একজন সিপাহী থেকে শুরু করে সর্বোচ্চ কর্মকর্তা সেনাপ্রধান পর্যন্ত এই আন্দোলনকারীদের পক্ষে ছিল এবং তাদেরকে সহায়তা করেছে। তাদেরকে সহায়তা করেই আপনার আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ঘটিয়েছে এবং নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দিয়েছে। এমন একটা ভাব ছিল যে উনি যা বলছে পুরা সরকার ব্যবস্থা সবাই তাই শুনছে, তার বাহিরে কোনো কথা নেই। সেই সময় একরকম এমন ছিল যে পারলে লোকজন সেনাপ্রধানের মূর্তি ঘরে ঘরে তৈরি করে দেয়, ঘরে ঘরে ওনার মূর্তি তৈরি হবে, এমন একটা পজিশন। এটার ঠিক ১৫ দিন পর থেকে আস্তে 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 বিরোধ শুরু হয়। সেনাপ্রধানের কথাকে এরা পছন্দ করে না, ওদের কথাকে এরা পছন্দ করে না, এই অবস্থা চলতে থাকে। তো এই অবস্থা যখন চলছিল, তখন কিন্তু সারা দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি আছে। এদিকে আপনার আরেকটা জিনিস দেখবেন যে সেনাপ্রধান যিনি আছেন, তার জাস্ট নিচের যে পদ সিজিএস মানে চিফ জেনারেল স্টাফ, চিফ অফ জেনারেল স্টাফ যিনি ছিলেন, ওনাকে একসময় এই সেনাপ্রধানকে সরিয়ে চিফ অফ জেনারেল স্টাফ মিজানুর শামীমকে সেনাপ্রধান করার একটা কথা চলছিল, যেটা ৫ই আগস্টের আগে আগে মানে সপ্তাহ ১০ দিন আগে আগে এরকম একটা কথা চলছিল যে শেখ হাসিনাও রাজি হয়েছে, সেনাবাহিনীর ভেতরেও ওনার একটা প্রভাব প্রতিপত্তি আছে, এরকম একটা কথা চলছিল। কিন্তু ওটা সমত লাস্ট পর্যন্ত আর হয়নি, যার কারণে অবস্থানটা উনিই ছিলেন এবং উনি এই আন্দোলন সংগ্রাম ২০২৪ সালে কি করেছেন সেটা আপনাদের সকলের কাছে পরিষ্কার। আমি এটা নিয়ে আবার কথা বলে কোনো লাভ নেই। তো ওই সময় এই জুলাই আগস্টের এই সন্ত্রাসী আন্দোলনের সময় আপনার কর্নেল মুস্তাফিজ, হামিদুল হক, ডিজিএফ এর চিফ, ওনারা সবাই সেনাপ্রধান সহ এক হয়ে এই আন্দোলন, ওদের এই সন্ত্রাসী আন্দোলনকে সফল করার পেছনে 100% আপনার কার্যক্রম করেছে। এখন ওনাদের বিচার কি সেনা বাহিনীর যেই কোড অফ কন্ডাক্ট আছে বা যে কোড আছে বা যে আইনে হয় সেই আইনে হবে, নাকি আপনার আইসিটিতে হবে, এইটা নিয়ে এখন চলছে ব্যাপক গুঞ্জন। তো এই গুঞ্জনের মধ্যে কাহিনীটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই যে বললাম আপনাকে, এক পক্ষ চাচ্ছে সেনাপ্রধান এই মুহূর্তে পদত্যাগ করতে হবে কারণ উনি ইন্ডিয়ার রয়ের দালাল। আরেক পক্ষ বলছে যে আমরা তো স্যার আপনার কথায় এই ৩-৪-৫ তারিখে আমরা সবকিছু করেছি, এই বিভিন্ন জায়গা থেকে লোকজন এনে ঢাকার রাজপথ ঘেরাও করায় দেওয়া, বঙ্গভবন হামলা করা, তারপরে সংসদ ভবন হামলা করা, এগুলো সব তো স্যার আপনার অধীনেই করেছি। এই যে স্যার ৩২ নম্বর যেদিন ভাঙলো সেদিনও আমরা নিশ্চুপ ছিলাম, কেউ কোনো কথা বলিনি। সেনা ক্যাম্পের ভিতরে বঙ্গবন্ধুর সে বিশাল বিশাল মূর্তি ভেঙে আমরা লুঙ্গি ড্যান্স দিয়েছি, সেই দিনে তো স্যার কোনো প্রবলেম হয়নি, আমরা তো আপনার পক্ষে ছিলাম। তাহলে আজকে কেন আমরা এই সব বিচারের মুখোমুখি হতে হয়? তবে এটা যে উপরওয়ালা সবকিছু জাজমেন্ট করে রাখেন। তিনি যেমন আমাদের বঙ্গনেত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন, ঠিক তেমনি আজকে দেখেন যেই সেনাবাহিনী এই সন্ত্রাসী আন্দোলনের সাথে যুক্ত হয়ে দেশকে একটা অস্থির পরিস্থিতি তৈরি করেছিল, আজকে তাদেরই বিপদ হয়ে গেছে। তারাই এখন চরম অনিশ্চয়তার মুখে যে কি হবে। এদিকে গতকাল তাজুল ইসলামের কথাই শুনলেন যে কাউকে গ্রেপ্তার করলে পুলিশ গ্রেপ্তার করবে, তাদেরকে আদালতের সামনে হাজির করে এরপরে জেলে নেওয়া হবে। তো জেলে এখন সরকার সেটা সংসদ ভবনকে জেল ঘোষণা করুক, তাই আপনার ইয়েতে জেল ঘোষণা, আর্মি ক্যাম্পের ভেতরে কোনো একটা ভবনকে জেল ঘোষণা করুক, সেটা হচ্ছে সরকারের এখতিয়ার। একটা জিনিস দেখেন,
ইরাকে যখন আপনার আমেরিকান সেনাবাহিনী যখন ইরাক দখল করে, তখন ইরাকের টোটাল আর্মি, তারপর আপনার যা আছে গোয়েন্দা সংস্থা সব ধ্বংস করে দেয়। করে দিয়ে ওরা নতুন করে রিবিল্ড করতে করতে ততদিনে ইরাকের চতুর্দিকে, একদিকে ইরানের সশস্ত্র গোষ্ঠী, একদিকে সিরিয়ান সশস্ত্র গোষ্ঠী, একদিকে আইএস, একদিকে অমুক, সব দুইটা পুরা দেশ ধ্বংস। তো সেম ঘটনাও কি আবার বাংলাদেশে চলছে? যে প্রথমে পুলিশ ধ্বংস করা হলো, এরপরে ডিজিএফআই কে ধ্বংস করা হচ্ছে, এখন আবার সেনাবাহিনীকেও ধ্বংস করে দেওয়া হচ্ছে, অলরেডি ধ্বংসই। তো এই ধ্বংসাজ্ঞে লাভ হবে কার? একটু পেছনে ফিরে তাকাই, হয়তো করিডোর, অস্ত্র সরবরাহ, এগুলোর জন্য কি আমাদের ডিজিএফআই, সেনাবাহিনী, পুলিশ সবগুলোকেই ধ্বংস করে দেওয়া হচ্ছে? এটা কিন্তু আপনাকে একটু চিন্তা করে দেখতে হবে যে আসলে কারা কি করছে। এইটা যদি দেখা যায় তাহলে তো অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে আসলে এই দেশটাতে চলছে কি। আর সে কারণেই আমি বলেছি যে সেনাপ্রধান কি পদত্যাগ করবেন? আর আমার যে অ্যাসেসমেন্ট, তাতে সেনাপ্রধান যদি পদত্যাগ না করে তাহলে হয়তো মিডল একটা কু হয়ে সেনাপ্রধান জীবন হারাতে পারেন, হয়তো উনি মৃত্যু হতে পারে, ওনাকে হত্যাও করা হতে পারে। তবে সময় বলে দেবে আসলে কি হচ্ছে বা কি দেখা যাচ্ছে। সুতরাং আমরা সেদিকে একটু নজর রাখি সবাই। যা হবে এই সপ্তাহের ভেতরেই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আরাফাত রহমান কোকোকে কুকুর বলেছিল এই জামাতি নেতা আমির হামজা। আমি কিন্তু আজ পর্যন্ত বিএনপির অনেক সমালোচনা শুনেছি। আওয়ামী লীগের লোকেরা বা আওয়ামী লীগের নেতা কর্মীরা অনেক সমালোচনা করে বিএনপির, কোনো সন্দেহ নেই। খালেদা জিয়ার সমালোচনা করে। বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে 15ই আগস্টে খালেদা জিয়া যে জন্মদিন পালন করত, এই কারণে তার অনেক সমালোচনা আওয়ামী লীগের কর্মীরা, নেতারা করে থাকে। আমরা শুনেছি, আমরাও কম বেশি সমালোচনা করেছি। কিন্তু আমরা কখনো তারেক রহমান বা খালেদা জিয়া বা তার পুত্রকে কখনো কুকুর বলতে শুনি নাই, এবং আওয়ামী লীগের নেতারা তা করেনি, কোনো কর্মীরা এখনো করে না। এই যে এত নির্যাতন নিপীড়ন হচ্ছে, অনেক নির্যাতন নিপীড়ন কিন্তু হচ্ছে, কিন্তু আপনি তাদের কুকুর বলতে শুনবেন না। তার উপর আবার মৃত জিয়াকেও কোনোদিন কুকুর বলে নাই। খালেদা জিয়ার জানাজাতে বরং তারা খালেদা জিয়ার মৃত্যুতে তারা শোক প্রকাশ করেছে। জননেত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সজীব ওয়াজেদ জয় অত্যন্ত ভদ্র ভাষায়, কূটনৈতিক ভাষায়, রাজনৈতিক ভাষায়, একেবারেই যেটা একজন মানুষ মরলে আরেকজন মানুষের জন্য যে বিষয় যেভাবে জানানো হয়, ঠিক সেভাবে জানিয়েছেন, তিনি শোক বার্তা জানিয়েছেন। কিন্তু এই যে দেখেন জামাতেরা, যে জামাত বিএনপি, আমরা তো বলেছি যে বিএনপি হচ্ছে জামাতের পৃষ্ঠপোষক, জামাতকে পেলে পুষে বড় করেছে, এতদিন তারা স্বীকার করেনি। এখন কিন্তু বিএনপি স্বীকার করে যে তারা তাদের পেলে পুষে বড় করেছে। কিন্তু সেই জামাতের নেতা এই আমির হামজা তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোকে কুকুর বলেছে। আমরা দেখেছি এরপরও বিএনপির খুব কম সংখ্যক নেতার প্রতিবাদ করেছে। এটা এতদিন সামনেই আসে নাই, আসতে এত দেরি হলো। বলেছে তো অনেক আগেই, তাহলে কেন এতদিন প্রতিবাদ করে নাই? কারণ জামাত প্রেমে তারা এতই মত্ত যে তাদের প্রতিষ্ঠাতার পুত্রকে যাতা গালি দিলেও সমস্যা নেই। কিন্তু এটা যদি আওয়ামী লীগের কোনো কর্মী গালি দিত, ধরেন কোকোকে গালি দিয়েছে যুবলীগের কোনো নেতা, ছাত্রলীগের কোনো নেতা, তাহলে কিন্তু এতদিন জামাতেরাই সিসি করতো, হায় 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 দেখো একটা মৃত মানুষকে এভাবে গালি দিল। কিন্তু এখন আমরা কি দেখলাম, জামাতের নেতা গালি দেয়, কোনো সমস্যা নেই। মানে জামাত যাই করুক, জামাত রোজা পূজা এক বানালেও সমস্যা নাই, জামাত হিন্দুদের পিটাইলেও সমস্যা নাই, সেটা হালাল। আবার জামাত হিন্দুদের যদি নৌকা মার্কা প্রতীক ইলেকশন করতে দেয়, সেটাও হালাল। জামাত যদি গান গায়, জামাতের শিবিরেরা যখন গান গাইবে, গানের মঞ্চে যাবে, সেটা হালাল। পূজার মঞ্চে গিয়ে লাফালাফি কুদাকুদি, এমনকি সেখানে গিয়ে মন্ত্র পাঠ করবে, তাও হালাল। কিন্তু মানে তারা যা করবে সব হালাল, সেটা 180 ডিগ্রি উল্টে যাক, পক্ষে যাক আর বিপক্ষে, তারা যা করবে সব হালাল হয়ে যাবে। তারা একবার বলবে যে ভোট হারাম, আরেকবার বলবে ভোট জায়েজ, কোনো সমস্যা না। একবার বলবে নারী নেতৃত্ব হারাম, আবার বলবে নারীদের নেতৃত্বে রাখতে হবে। মানে এদের কথার কোনো ঠিক নেই। আপনারা দেখেছেন, আমি সবচেয়ে অবাক হয়েছি যে বিএনপির আইনে কথা বলে না। গতকাল বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ভাই, তার সাথে লাইভে কথা হলো। তিনি বলেছেন
আমির হামজাকে তিনি বয়কট করেছেন। তিনি বলেছেন তাকে শিক্ষা দিবেন, সে যদি তওবা না করে, এই যে আরাফাত কোকুকে কুকুর বলেছে, এর জন্য যদি তওবা না করে, তাহলে ওই বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব ভাই, যিনি জামাতের যিনি বিএনপির খালেদা জিয়ার চেয়ারপারসন, তিনি বলেছেন যে পাবনাতে পেলেই তাকে সাইজ করতে হবে এবং যত মামলা হয় সেই মামলা তার প্রয়োজন একক আসামি করবে, এটা তিনি বলেছেন। তাই সেটা তাদের ব্যাপার। কিন্তু আপনারা দেখেন, এই জামাতিরা প্রথমে মানুষ মারা গেলে আলহামদুলিল্লাহ বলার, যে কোনো মানুষ মারা গেলে আমি যদি তাকে পছন্দ না করি নীরব থাকতাম বা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করি না, ধরে নেন বা করবো না। কিন্তু আলহামদুলিল্লাহ কেউ কিন্তু বলতো না কারো মৃত্যুতে, প্রতিপক্ষের মৃত্যুতে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার যে রেওয়াজ চালু করেছে, এটা কিন্তু জামাতের বট বাহিনী করেছে। এখন কিন্তু তারা সেটার শিকার হচ্ছে। এদের কাছে যারা প্রতিপক্ষ, মানে এরা প্রতিপক্ষকে ব্যক্তিগত শত্রু মনে করে, মানে এদের ভাইয়ের চাইতে, আত্মীয় স্বজনের চাইতে তার দললোকের জন্য তাদের প্রীতি বেশি। ভালো, দলের আদর্শ থাকা ভালো, কিন্তু আপনি তার জন্য তো আরেকজনকে গালি গালাজ করতে পারেন না, এই রাইটস তো আপনাকে কেউ দেয় নাই। কিন্তু জামাতেরা কখনো বসে থাকে না, এরা যে পাতে খাবে সেই পাতেই থুতু দেবে। এরা এরা পরগাছার মতো, যে গাছে উঠবে ওই গাছটাকে ধ্বংস করবে। এরা বিএনপির পেছনে লেগে গেছে। ইদানিং তো দেখতেছেন, কখনো চরমনাইকে দিয়ে বিএনপি গালি দেয়, আবার নিজেরাও বলে যে বিএনপি চাঁদাবাজ, সিএনজি স্টেশন দখল করার দল। আবার চরমনায় পীরকে লাগিয়ে দিয়েছিল যে বিএনপি হচ্ছে ছেঁচড়া চাঁদাবাজ, আর আওয়ামী লীগ একটু ইজ্জত দিয়ে বলেছিল শাহী চাঁদাবাজ। এখন সেই চরমনায় কিন্তু জামাতের জোট থেকে বেরিয়ে আসছে। আর জামাত কত বড় ভণ্ড দেখেন, এরা শুধু যে যারা তাকে পৃষ্ঠপোষকতা দেবে তার সাথে গাদ্দারি করবে তা কিন্তু না। এরা এতদিন কি বলে এসেছে, তারা সৎ লোকের শাসন চায়, আল্লাহর আইন চায়। এখন তারা কি বলেছে শুনেছেন তো, এই জামাতে মুনাফেক এখন বলেছে যে তারা ইসলামী আইন এখন বাস্তবায়ন করবে না। এটাই তো সত্যি, এই কথাটাই তো আমরা বলছি যে জামাত কোনো জামাত ইসলামী দল না, আর ইসলামী দল না, এরা হচ্ছে ক্ষমতালোভী, ক্ষমতায় যেন তেন ভাবে ক্ষমতায় যেতে চায় সন্ত্রাসের মাধ্যমে। এরা কখনো মালয়েশিয়া থেকে জঙ্গিদের নিয়ে আসবে, কখনো মিশর থেকে নিয়ে আসবে, তুরস্ক থেকে আনবে, পাকিস্তান থেকে আনবে, আফগানিস্তান থেকে এনে তারা ক্ষমতা দখল করতেছে, এটা তাদের মাস্টার প্ল্যান। কিন্তু বাংলাদেশের জনগণ তো এত বোকা না। জামাতের কথা, কৃষ্ণ নন্দীকে তারা যতই নমিনেশন দেখ, ওই কৃষ্ণ নন্দী ছাড়া যে সকল লোক জামাতের মঞ্চে ছিল, ওই হিন্দুরা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবে? কোন পাগলে বিশ্বাস করবে? হিন্দুরা এত পাগল হয়েছে, আপনি তো ভোট দেওয়ার সময় তার আপনি দেখবেন না, ওইখানে তার সিল মারার সময় আপনি থাকবেন না, তাই সে কিসে ভোট দিবে আপনি কেমনে জানলেন? আমির হামজার ওয়াজ, একজন লিখেছেন আমির হামজার ওয়াজ ব্যবসা নির্বাচনের জন্য আপাতত বন্ধ, বিনোদন থেকে দূরে আছি। ঠিকই বলছেন, হ্যাঁ। আরেকজন লিখেছেন কি, মিন্টু জামান, গুড মর্নিং শেখ ফরিদ ভাই, থ্যাংক ইউ মাই ডিয়ার ব্রাদার, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, যেটা বলতেছিলাম, যেটা বলতেছিলাম, আমাদের দেশে জামাত, শুধু আমাদের দেশে না, পৃথিবীর যেখানেই দেখবেন জামাত আছে, জামাত মানে মুনাফিক। এটা নতুন কিছু না। এতদিন বললো আল্লাহর আইন চায়, এখন আর শরিয়া আইন কায়েম করবে না। মানে বুঝতে পারেন তো, এগুলো কিন্তু অভিযোগ আমাদের না, এই অভিযোগগুলো ইসলামী দলগুলোই করেছে। সেই জন্যই তারা তার কাছ থেকে সরে আসছে। জামাত হচ্ছে একটা মাফিয়া দলের মতো, সন্ত্রাসী দলেরা। এখনো আমেরিকার একটি বেসরকারি সংস্থা তাদেরকে পৃথিবীর ৩ নম্বর সন্ত্রাসী সংগঠন হিসেবে ডিক্লেয়ার করেছে। এই শিবিরকে আপনারা ইন্টারনেটে সার্চ দিলেই পাবেন। এখনো আছে, এখনো সেটা গায়েব করে দিতে পারে নাই। তবে জামাত ভয়ঙ্কর একটি সন্ত্রাসী দলই শুধু না, এরা যেখানেই যাবে সেখানে তারা এমন কিছু পরিস্থিতির সৃষ্টি করবে যে নিজেরা খুনোখুনি করবে। আপনি বিএনপির মধ্যে কোন্দল শুরু করে দিবে, আওয়ামী লীগে কোন্দল শুরু করে দিবে, বিএনপি আওয়ামী লীগের ভিতরে কোন্দল শুরু করবে। এমনকি তারা যে স্যাবোটাজ ঘটানো উস্তাদ আবু সাইদকে দেখেছেন, এই পাকিবাদের পোলা হাদিকে দেখেছেন, তারা কিভাবে নিজেরাই নিজেদের হত্যা করে কি সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে মানুষের সিম্পেথি নেওয়ার জন্য। কিন্তু তারেক রহমান দেশে আসার পরে তাদের সকল কিছু ভেস্তে গেছে। তার জন্যই দেখবেন তারা নির্বাচন নিয়ে সুদূর বুদুর করা শুরু করে দিয়েছে আর কি। তারা একবার বলে নির্বাচন চায়, একবার বলে চায় না, একবার বলে নির্বাচনে থাকবে, আরেকবার বলে থাকবে না। কখনো তার আমার ভাবির পোলাদের মাঠে নামায় দেয় যে নির্বাচনে তারা থাকবে, আবার বলে থাকবে না। কখনো বলে নির্বাচনে পরিবেশ নাই। এই ইউনুস, এই ওয়াকার, এই ইউনুস এটা কার? এটা তো জামাতের বা জামাত তাদের। তারপর আর কি পরিবেশ চায়? তাহলে কি আওয়ামী লীগ আসলে সুষ্ঠু পরিবেশ হবে? তাহলে আওয়ামী লীগ আসুক, আবার সুষ্ঠু পরিবেশ দিবে, নির্বাচন করুক, দেখি কত ভোট পায়। আসলে আওয়ামী লীগ না আসলে সুষ্ঠু পরিবেশ হবে না। তার জন্য মনে হয় এরা বলছে সুষ্ঠু পরিবেশ নেই। আবার বিএনপি এদের দোষে বলছে যে এদের নাকি বেশি সুবিধা দিচ্ছে।
আমি রামজান আশমিকা মান্দানার ইশকি দেওয়ানা, যে ঠিকই বলছেন ফরিদ ভাই। মেন্দা ভাতের জাফত দিয়ে না, অবশ্যই অবশ্যই মেন্দা ভাতের জাফত দিব। আমি তো বলছি যে যখন মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় আসবে, জামালপুর জেলার পক্ষ থেকে আমি মেন্দা ভাতের আয়োজন করব মানুষের জন্য ফ্রি। যেটা বলতেছিলাম, এখন নির্বাচনে যে প্রচার প্রচারণা চলতেছে, একজন আরেকজনকে দুষতেছে, মানে নিজেরাই কিন্তু তারা 19 ঘর পাড়া 20 ঘরেই তারা, তারপরে বলে নির্বাচন নাকি সুষ্ঠু হবে না। তো নির্বাচনে কি আমরা আছি নাকি যে সুষ্ঠু হবে না? তোমরা না বলো যে আওয়ামী লীগ নির্বাচন সুষ্ঠু করতে দেয় না, বা আমরা থাকলে সুষ্ঠু হবে না। আমরা থাকলে তো জামানত বাজেয়াপ্ত হবে তোমাদের, এটা আমরা জানি। সেই জন্য তোমাদের নির্বাচন নিয়ে এত রঙ্গ দেখাইলা, এখন এত ভয় কিসের নির্বাচনে? এরা কিন্তু বলে আসছে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, এই দুঃখে তারা ভোট দেবে। তো ভোট এত দেরি কেন? আর 12 তারিখে কি হবে আমরা তো জানি। হ্যাঁ, ২-২৩ নেতৃত্বে লাইভে আসবেন প্রকাশ্য। হ্যাঁ, আমি বলেছি যে তিনি যেদিন প্রকাশ্য লাইভে আসবেন সেদিন থেকে বাংলাদেশে বিপ্লব ঘটে যাবে। অডিওতে আসবে সম্ভবত, কিন্তু ফিজিক্যালি যখন তিনি আসা শুরু করবেন, লাইভ ভিডিওতে আসবেন, বাংলাদেশে দেখবেন যে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আওয়ামী লীগ সবাই মিলে দেখবেন আপনি কিরকম জোয়ার শুরু হয়ে যায়। এরা উন্মাদ হয়ে যাবে। এই যে জামাত, হেফাজত, বিএনপির নেতা যারা আছে, এরা উন্মাদ হয়ে যাবে। কাকু জামালপুরে শেয়াখালীতে ৩টা ডিম বেচা কেমন পাগল কেমন? খুব ভালো আছে। আজকাল পাগলেরাই ভালো আছে। ফরিদ দাদা নমস্কার। দয়া করে খুব পছন্দের মানুষ আপনি। দাদা চুল খুলে দিন দেখতে সাহিত্যিক ভাব লাগে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, খুলে দিব। এরপরে লাইভটা যেটা আসবো সেটাতে খুলে দিব। আমি আন্তর্জাতিক বিষয়ে কথা বলবো। তখন আসতেছি, চুল খুলে দেব। ধন্যবাদ আপনাকে। জি। তো আমাদের দেশে যে রাজনীতি চলতেছে, চলতে দেন। তো আমি একটা কথা বলে রাখি, জামাত জামাত কখনোই বাংলাদেশের পক্ষে ছিল না। বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের পক্ষ নেই। নিবেও না তারা। ছিলও না, থাকবেও না। সেই সৈয়দ আশরাফ সাহেবের কথায় আমি যদি বলি তার ভাষায়, যে মৌলবাদী শক্তি আসলে সেটা জামাত এবং যত মৌলবাদী শক্তি আছে, এরা কখনোই আওয়ামী লীগের পক্ষে না, মুক্তিযুদ্ধের পক্ষে না। তেমনি আমি বলে দিতে চাই, শুধু মৌলবাদী শক্তি শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে না, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে না, বিএনপিরও বিরুদ্ধে। তার প্রমাণ তারা এবার দিয়ে দিয়েছে। এটা যত তাড়াতাড়ি বিএনপি বুঝবে, বিএনপির জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল। জামাত কখনো বন্ধু ছিল না কারো, হয় না, হবেও না। গোখরা সাহেব কারো বন্ধু হয় না, হবে না, কোনোদিনই হবে না। ওই যে একটা গল্প বলি তাহলে, ওই যে একটা গল্প আছে যে যে একটা হরিণ 2 সিংহের ভিতরে হাঁটতেছে, 2 সিংহের সাথে হাঁটে। তখন একজন জিজ্ঞেস করছে যে কি রে, কি ব্যাপার হরিণ, তুমি এভাবে হাঁটো কেন? এই সিংহের মাঝখান দিয়ে এইভাবে যাইতেছো, তোমার খাবে না? বলছে যে না, এর মা যখন মারা গেছে তখন তাকে আমি দুধ পান করিয়েছিলাম, তাই এই বনে আমার কোনো নিরাপত্তার অভাব নাই। সব সিংহ আমাকে সমীহ করে, বাঘও সমীহ করে। এই গল্পটা শুনে, এই কথাটা শুনে ফেলে টিয়া। টিয়া এই কথা শোনার পরে চিন্তা করলো যে উপকার করলেই যখন কাজ হয়, তাহলে আমিও উপকার করবো আজ থেকে। স্বাভাবিক, উপকার করলে যদি কাজ হয় তাহলে তো আপনার উপকার করবেন, তাই না? মানুষ মনে রাখে। তো টিয়া পাখি দেখে যে এক সাপের মাথায় কাঁটা বিচ্ছে, তো গিয়ে টিয়া ওই গোখরা সাপের মাথা থেকে কাঁটা সরায় দেয়, তারপরে তারা সবল মারে। তখন ওই ব্যক্তি বলছে যে কি ব্যাপার, যে ব্যক্তিটা ওই যে হরিণকে জিরতে সে সামনে ছিল। আসলে দেখলো গল্প মানুষকে উপস্থাপন করে, মানুষকে জ্ঞান দেয়, উপদেশ দেয়, মূল ঘটনা বোঝানোর জন্য। তখন টিয়ারা বললো, কিরে তুই সাপে তোর সবল দিল কেন? ভাই তুমি যে ওই যে ওই দিন হরিণীরে জিজ্ঞাসা করলা যে তুই কিভাবে সিংহের সাথে ঘোরাস, সিংহের সাথে বেড়াস, তো তোমার যখন গল্প বললো যে সিংহের যখন বাচ্চা ছিল, ওর মা মারা গেছিল, দুধ দিছিল, তাই তো এখন সে বনের রাজার মা হিসেবে সে চলাফেরা করে। তো আমি চিন্তা করলাম যে সাপের মাথায় কাটা বিচ্ছে একটু সরাই দেই, তাহলে সাপও আমার প্রতি কৃতজ্ঞ থাকবে। পরিবেশ, বনের লোকজন, আমার বনের যারা আছে তারা আমার ভালোবাসবে, সম্মান করবে। কিন্তু এতে আমার সবল মারছে। তখন সেই ব্যক্তি বলেন যে সবাইকে উপকার করা যাবে না। তো জামাত হইলো সেই সাপ, জামাত সেই সিংহ না, যারা দুধ দিলে আপনার মা হিসেবে সম্মান দিবে। ঠিক আছে? এটা হলো সাপ। আপনি যখন তার মাথায় কাঁটা সরাবেন তখন সে আপনাকে এসে বলবে। তাই জামাত থেকে সাবধান থাকবেন। জামাত শুধু আওয়ামী লীগের শত্রু নয়, জামাত শুধু মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের শত্রু নয়, জামাত বিএনপির শত্রু, জামাত দেশের শত্রু, জামাত পুরো পৃথিবীর শত্রু। এই জামাত কোনোদিনই সে তার মাটির প্রতি, ভূমির প্রতি, যেখানে সে জন্ম নিত তার প্রতি কৃতজ্ঞ ছিল না, আজও নেই, ভবিষ্যতেও থাকবে না। জি, ধন্যবাদ। আসতেছি একটু পরে। জামায়াতে ইসলামী সংগঠন সম্পর্কে অনেক রকমের মিথ চালু আছে। অনেকেই বলেন যে তারা ক্যাডার ভিত্তিক অর্গানাইজেশন, ভেরি ওয়েল অর্গানাইজড, ভেরি ডিসিপ্লিন,
তাদের নেতা কর্মীদের দায়িত্ব সংগঠন নেয়, ভেতরে তাদের গণতান্ত্রিক চর্চা রয়েছে এবং তাদের নেতৃত্ব গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়, সেখানে উত্তরাধিকার সূত্রে নেতৃত্ব আসে না। এরকম অনেক ভালো ভালো কথা আমরা শুনে থাকি, কিন্তু আসলে কি তাই? জামাতে ইসলামের বর্তমান অবস্থা কি? জামাতে ইসলামের ভেতরে কি ঘুণ ধরেছে? এখন বাতাসে কান পাতলেই শোনা যায় যে কেন্দ্রীয় পরিষদের মধ্যে নানা ধরনের বিভক্তি দেখা দিচ্ছে। জামাতে ইসলামের মগবাজার অফিসে, পার্টির কেন্দ্রীয় অফিসে, হেড অফিসে যদি আপনি খোঁজ নেন, সেখানে সম্প্রতি যে কেন্দ্রীয় পরিষদের মিটিংগুলো হচ্ছে, সেই মিটিংগুলো শুরু হয় ঠিকঠাক, কিন্তু প্রায় অধিকাংশ দিনই মিটিংগুলো শেষ হচ্ছে উত্তপ্ত বাক্য বিনিময়ের মাধ্যমে। কেন এই অবস্থা? কেন জামাত ইসলামের মধ্যে এই বিভক্তি? কারা করছে? কি নিয়ে এই বিরোধ? এত ওয়েল অর্গানাইজড একটা সংগঠন, কেন এটা নিয়ে এই অবস্থা? এবং যে মুহূর্তে এই কেন্দ্রীয় নেতৃবৃন্দ এইভাবে বিভক্ত, ঠিক সেই মুহূর্তে অনেক নিরীহ নেতাকর্মীরা মনে করছে যে তারা ইলেকশনের আগে আর মগবাজারের পার্টি অফিসে যাবে না। অনেকেই আবার চেষ্টা করছেন যে নিজেদের মধ্যে এই বিরোধটা যেন নিজেদের ভেতরেই থাকে, এটা যেন পার্টি অফিসের চার দেয়ালের বাইরে না যায়। কিন্তু কোনোভাবেই এটা আর চাপিয়ে রাখা যাচ্ছে না, কেন্দ্রীয় পরিষদে অস্বস্তি বাড়ছেই। জামাতে ইসলামী এই মুহূর্তে দুই ভাগে বিভক্ত। একটি হলো পোপ গ্রুপ আর একটা হলো জামাতের আমির ডক্টর শফিক গ্রুপ। পোপ গ্রুপ হলো তারা নিজেদের শুদ্ধ জামাতি মনে করেন, তারা মনে করেন যে তারা জামাতে ইসলামের যে প্রকৃত আদর্শ সেটাই তারা ধারণ করেন এবং তারা নীতিবান। এই নীতিবান গ্রুপটাই শফিকের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই নীতিবান গ্রুপে কারা কারা আছে? এই নীতিবান গ্রুপে আছে গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আজমি, মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান, দেলোয়ার হোসেন সাইদির ছেলে শামীম সাইদি এবং সদ্য যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত অথচ কারামুক্ত এটিএম আজহারুল ইসলাম এবং তাদের অনুসারীরা। পক্ষান্তরে ডক্টর শফিকের গ্রুপে রয়েছে বর্তমান জামাতে ইসলামের অধিকাংশ নেতৃবৃন্দ। এদের বিরোধটা একদম তাদের অভিযোগ হলো যে ডক্টর শফিক তিনি ক্ষমতায় যাওয়ার জন্য এমন অনেক কাজ করছেন যেটা দলীয় আদর্শের পরিপন্থী। তিনি প্রায় ক্ষমা চান, তিনি পারলে ৭১-এর ভূমিকার জন্য প্রকাশ্যে ক্ষমা চান, যেটা এই নীতিবান মূল জামাতি অংশ বা যুদ্ধ অপরাধীদের সন্তানদের যে অংশটা, তারা এটা কিছুতেই মানতে পারছেন না। এই যে নির্বাচন, এই নির্বাচনে জামাতে ইসলামের নমিনেশন নিয়েও এই পোপ গ্রুপ কিন্তু খুবই ক্ষুব্ধ। এই যে আমির হামজার নমিনেশন নিয়ে একদম প্রকাশ্যে কথা বলছেন ব্রিগেডিয়ার আজমি। তো এরকম অনেক বিষয় এবং এই যে বিভক্তি, এই বিভক্তির খবরটা কিন্তু মাঠ পর্যায়ে অনেক প্রার্থীর কাছে চলে গেছে এবং যাদের কাছে এই খবরগুলো যাচ্ছে, এটা তো তাদের জন্য খুবই হতাশাব্যঞ্জক। রিসেন্টলি আবার এই যে নির্বাচনী জোট থেকে যে চরমনায়ের ইসলামী আন্দোলন বেরিয়ে গেল, এটার জন্য পোপ গ্রুপ ডক্টর শফিকদের একগুঁয়েমিকে দাবি করছেন। শুধুমাত্র যে একগুঁয়েমি না, বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ধীর গতি, ওলামায়ে কেরামদের প্রতি অবজ্ঞা, তাদের সাথে দূরত্ব সৃষ্টি করা, এসব নানা অভিযোগ আনছেন এই পোপ গ্রুপ ডক্টর শফিক গ্রুপদের বিরুদ্ধে। এবং তারা ঠিক করেছে যে ডক্টর শফিক যেভাবে জামাতে ইসলামকে নেতৃত্ব দিয়ে ভুল পথে চলে যাচ্ছেন, সেইখানে তারা আর এই সংগঠনের সাথে থাকবে না এবং তারা নতুন করে বাংলাদেশ ইসলামী মুভমেন্ট নামে একটি সংগঠন করবে এবং এই সংগঠন গড়বার লক্ষ্যে তাদের তৎপরতা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখন এই যে জামাতে ইসলামের এই যে বিভক্তি, এইটার ইম্প্যাক্ট ছাত্র শিবিরের উপরে কিভাবে পড়বে? শিবিরের নেতাকর্মীরা এটা কিভাবে নেবে? নাকি শিবিরের নেতাকর্মীর তোপের মুখে পড়বে? কারা পড়বে? এই পোপ গ্রুপ না ডক্টর শফিক গ্রুপ? এটা নিয়েও কিন্তু এখন আলোচনা হচ্ছে।
পোপ গ্রুপ মনে করছেন যে ডক্টর শফিক গ্রুপ অনেকটা সুবিধাবাদী অবস্থান গ্রহণ করেছেন এবং তারা ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। তারা যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত যেসব জামাত নেতা, যারা বাংলাদেশে জামাতের রাজনীতিকে স্টাবলিশ করেছেন, তাদের ব্যাপারে এই ডক্টর শফিক গ্রুপরা কিন্তু একটু দূরত্ব মেনটেন করছেন। এইটা এই যুদ্ধ অপরাধের দায়ে যাদের ফাঁসি হয়েছে তাদের পরিবারের সদস্যরাও খুব স্বাভাবিকভাবে নিতে পারছে না। তো এই যে, আর ডক্টর শফিক, তাকে মনে করা হচ্ছে যে সে পিওর জামাতি না, কারণ সে এসেছে জাসদের রাজনীতি করে। তিনি স্বাধীনতার পরে জাসদের রাজনীতি করতেন এবং তার ডিভোশন, জামাতের আদর্শের প্রতি ডিভোশন নিয়ে এই পোপ গ্রুপের মনে সন্দেহ আছে এবং তারা মনে করছে যে তিনি জামাতকে মূল রাজনীতি থেকে বিপথে নিয়ে যাচ্ছেন, ডিরেইল করছেন। তো এই অবস্থায় এখন নির্বাচনের আগে যখন ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছেন, ঠিক সেই সময় সবাই মিলে যখন কাজ করবার কথা, তখন এই বিভক্তির সংবাদ সারা দেশের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে পড়লে সেটি জামাতের জন্য কি ফল বয়ে আনবে, নির্বাচনী বিপর্যয়ে বয়ে আনবে কিনা, এখন সেটা নিয়েই মূলত আলোচনা হচ্ছে। এখন জামাত যে ভাঙবে এটা মোটামুটি নিশ্চিত। জামাতের ভেতরে যে ব্যাপক কনফ্লিক্ট, দ্বন্দ্ব, বিবাদ চলছে, এটা এখন ওপেন সিক্রেট। এখন প্রশ্ন হলো যে জামাতের এই ভাঙ্গন কি আমরা নির্বাচনের আগে দেখব না নির্বাচনের পরে দেখব? নির্বাচনের আগে বা পরে সংগঠন ভাঙুক, এই যে ভেতরে ভেতরে গুণ পোকায় খেয়ে গেছে, এই বিভক্তি জামাতের ফলাফলকে, নির্বাচনী ফলাফলকে কিভাবে এফেক্ট করবে, সেটাও আমাদের দেখার বিষয় রয়েছে। ডক্টর ইউনূসের মতো একজন দেশদ্রোহী এ যখন দেশ থেকে চলে যাবে, এই দেশের সার্বভৌমত্বের জন্য যে হুমকি, এই দেশের সম্পদের জন্য হুমকি, যে এই দেশে চুক্তি করে আমেরিকার সাথে, মানে সেই চুক্তি পৃথিবীর কাউকে সে জানাবে না। সে জানবে, আর জানবে রজার রহমান, যার নামের মধ্যে পাটপারি আছে। তারা একবার বলে খলিলুর রহমান, পাসপোর্টে খলিলুর রহমান নাকি রজার রহমান, এক এক সময় এক কথা বলে। সেই লোক জানে, আর ইউনূস জানে, আর জানে আমেরিকা। বাংলাদেশের জনগণকে নাকি বলা যাবে না। আবার তার একটা কি আশিক নাকি ফাশিক চৌধুরী নামের এক থেকে কারে ধরে নিয়ে আসছে, যার নাম আগে কোনোদিন শুনি নাই। সে হয়ে গেছে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা অলিখিতভাবে। সে যা বলে, আজ পর্যন্ত এত কোটি টাকা খরচ করলো, আজ পর্যন্ত 5 পয়সা বিদেশি বিনিয়োগ আনতে পারে নাই। তো এরা বাংলাদেশের বিরুদ্ধে যে কাজগুলো করতেছে, আর আপনি যে নির্বাচন কি আসলেই হবে? আপনার কি মনে হয় এই নির্বাচন হওয়ার জন্য জামাত কি নাটক করতেছে? এই নাটক কেন করতেছে তারা? ফরিদ ভাই, একটা তথ্য দিই আপনাকে। আমি একটা ভিডিও কিছুক্ষণ আগে দেখেছি যে হা বুটের পক্ষে কেন ডক্টর ইউনূস বা তার সরকার কাজ করতেছে। আপনি জানেন, যদি হা নির্বাচিত হয়, নির্বাচিত হলে যে সংসদ নির্বাচন হবে, সেই সংসদের যারা এমপি নির্বাচিত হবে তাদেরকে 6 মাস অপেক্ষা করতে হবে। এই এমপিরা প্রথম সংসদে যাবেন, গিয়ে কিছু আইন পাস করবেন, তারপরে 6 মাসের ভিতরে ডক্টর ইউনূস অনেক কাজ করে ফেলবেন এর ভিতরে। এর জন্য কিন্তু জাপান যাওয়ার যে একটা বিষয় আসছে না, জাপান যাবেন মার্চ মাসে। হ্যাঁ, এই 6 মাস কিন্তু বিএনপি পাস করে বিএনপিকে অপেক্ষা করতে হবে। 6 মাসে তারা সংস্কার করে তারপর ক্ষমতা চাপবে। এটা কিন্তু এই দেশটা আমি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য দুঃখিত, আর সহ্য করতে পারলাম না। এই দেশটা ইউনূসের গ্রামীণ ব্যাংক না, সে যা ইচ্ছা তাই করবে। এটা তো হেনা ভোট না, এগুলো হেনা ভোট। এই হেনা ফেনা তেনা ভোটের জন্য বুঝি বাংলাদেশ জনগণ অপেক্ষা করতেছে। এগুলো ধার ধারবে কেউ? আপনি বাংলাদেশের সংবিধান পাল্টাবেন, আমরা বসে থাকবো? বাংলাদেশের স্বাধীনতার পক্ষের মানুষ বসে থাকবে? 72 সংবিধানের পক্ষের মানুষ বসে থাকবে? ফাজলামি পাওয়া গেছে না? ওই হেনা ভোট, মেনা ভোট, তেনা ভোট, এগুলো এই সরকারই তো অবৈধ। যে সরকার, এত তো পাসপোর্টই নেই। ডক্টর ইউনূসের পাসপোর্ট আছে, এই কথাটা বলার কারণেই তো কলিমুল্লাহ স্যারকে জেলে দিয়ে দিছে। এই কথাটা বলার জন্য এখনো কলিমুল্লাহ স্যারকে জেলে রাখা হয়েছে। এই সমস্ত এদের শুনেন, ওই সাম্রাজ্যবাদী শক্তির কাঁধে ভর করে আর ওয়াকর সাহেবের কাঁধে চড়ে অনেক কিছু বলা যায়। শুধু সেনাবাহিনীকে বেড়াকে ফিরে যেতে দেন। ওই বামপন্থীরা কাগজে ভাগ না আসল ভাগ, আর ওই বিএনপি কি, আওয়ামী লীগ কি, আর আমরা তো বাংলাদেশ অর্ধেক লোকের তো আপনি নির্বাচনে আসতে দেন না। এমন কেউ বলেছেন যে আওয়ামী লীগ যারা করে তারা স্বতন্ত্র নির্বাচন ইলেকশন করতে পারে না? এই রাইটস আপনাকে কে দিল? এই অধিকার আপনাকে সংবিধান দিয়েছে? পৃথিবীর কোথাও কি আছে এটা আপনি করতে পারেন? আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করেছেন, তারপরে বলেছেন যে তাদের বিচার আচার তো করেনি নাই। মরুদে তো কোলায় নাই আওয়ামী লীগের লোকের বিচার করতে। এই মরুদে কিন্তু কোলায় নাই। আওয়ামী লীগের দেখান তো আমাকে কোন লোককে জেল দিয়েছে যে আওয়ামী লীগ করার কারণে? পারে নাই, পারবেও না, কারণ এরা সেটা চায় না। তারা চাচ্ছে যে কোনো ভাবে এই দেশে ক্ষমতাকে, মানে একটা ঝামেলা সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকা। কি উদ্দেশ্য তাদের? আপনি দেখেন আমার এই ভাবির ছেলেরা কি বলতেছে, যে আপনারা আমাদের ভোট দেন আর না দেন, হ্যাঁ মার্কায় ভোট দিয়েন। হ্যাঁ, এখন হেনা মার্কাও একটা ভোট হয়ে গেছে। এটা বলার মানে কি?
মানে চোরে চোরে হালি, এক চোরে বিয়ে করবে, আরেক চোরে শালি। বাংলাদেশের মানুষ এতই বোকা মনে করেন আপনি? ডক্টর ইউনূস হচ্ছে ইন্টারিম, তথাকথিত ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, ধরে নিলাম। সেখানে ভোট চায় হেয়ার পক্ষে, জনগণ হেয়ার পক্ষে দিবে না পক্ষে দিবে, সেটা তো তাদের ব্যাপার। তিনি কেন বলেন যে তরুণ এরাই জিতবে? কেন তাকে বলতে হবে? তার মানে সে একটা পক্ষ। মানে যে খেলাতে রেফারি বা জাজ, বিচারকের জাজ যদি পক্ষ নিয়ে নেয়, সেটা তো খেলা হয় না।